নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বেগুন পোড়া খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি, কিন্তু অনেকেই জানি না যে বেগুন ঠিক কীভাবে পোড়ালে বেগুনটা অনেকটা ভালো পোড়ে আর সাথে সাথে বেগুনের অধিকাংশ জিনিসটাই নষ্ট হয়ে যায় না। তো দেখো, এখানে আমি প্রথমে মাখিয়ে নিচ্ছি সরিষার তেল। তো সরিষার তেল কিংবা সাদা তেল, যে কোনো তেল তোমরা কিন্তু এখানে মাখিয়ে নেবে। প্রথমে নিলে কি হবে, ওপরটা কিন্তু তেল তেলে হয়ে যাবে। তার ফলে কিন্তু যখন আমরা পোড়াবো বেগুনটা কিন্তু একদম মানে পুড়ে, যে ছালগুলো পুড়ে ছাই হয়ে যায় সেটা কিন্তু হবে না, অল্প অল্প করে কিন্তু পুড়বে। একবার কিন্তু তেল মাখিয়ে বেগুন পুড়িয়ে দেখো, আর একবার তেল না মাখিয়ে শুধু বেগুন পুড়িয়ে দেখো, কোনটা ভালো হয়। তো অবশ্যই কিন্তু তোমরা তেল মাখিয়ে তবেই কিন্তু বেগুনটা পোড়াবে, তাহলে বেগুনের শুধু ছালটুকুই কিন্তু উঠে বেরিয়ে যাবে, আর কিন্তু বাকিটা থেকে যাবে, বেগুনটা নষ্ট হবে না। আর বেগুনটা ভালোভাবে পোড়ানো হয়েছে কিনা দেখো, এরকমভাবে একটা ছুরি কাঁচি যে কোনো কিছু দিয়ে এইভাবে চাপলে কিন্তু নরম হয়ে যাবে। যখনই নরম হয়ে যাবে তখনই কিন্তু বুঝতে পারবে যে বেগুনটা পোড়ানো হয়ে গেছে। চলো পরের টিপসটা শেয়ার করি। আলু যখন আমরা প্রেসার কুকারে সেদ্ধ করতে দিই তখন কিন্তু একটা জিনিস আমরা করি না, সেটা কিন্তু আমরা লবণ দিই না। তো এখানে আমি লবণ দিচ্ছি, কারণ আলু যখন সেদ্ধ করে অনেক সময় কিন্তু বাচ্চাদেরও খাওয়ানো হয়, তখন কিন্তু বাচ্চারা টেস্ট পায় না, আলু সেদ্ধ করার পরে কোনো টেস্ট থাকে না, সেই জন্য বাচ্চারা কিন্তু সেটা খেতেও চায় না। যদি এভাবে লবণ দিয়ে দেওয়া হয় সেদ্ধর সময়, তাহলে কিন্তু বাচ্চারা খুব সহজেই আলু সেদ্ধটা খেয়ে নিতে পারে। শীতকাল মানেই কিন্তু মটরশুঁটি, আর মটরশুঁটি কাটতে আমাদের অনেকটাই সময় লাগে, কারণ এই মটরশুঁটির ছালগুলো অনেকটাই কিন্তু শক্ত হয়। কিন্তু আর কিন্তু কোনো রকম ভয় থাকবে না এই মটরশুঁটি কাটতে, না আঙুলের মাথা ব্যথা করবে, না নখ দিয়ে কাটতে হবে। দেখো, এখানে নিয়েছি আমি একটা ধারওয়ালা গ্লাস। তো এই গ্লাসের সাহায্যে কিন্তু এই মটরশুঁটির প্রথম দিকটা আর পিছন দিকটা, মানে মাথা আর সামনের দিকটা কিন্তু এভাবে কেটে দিচ্ছি। দেখো, এভাবে কেটে এভাবে খুব সহজে কিন্তু ছাড়িয়ে নিতে পারছি। এটা কিন্তু আমরা রান্না করতে করতেও করতে পারবো, কিংবা অবসর সময়ে বসে বসে গল্প করতে করতেও এই কাজটা করতে পারবো, অথবা কিন্তু আমরা বাড়ির অন্যান্য সদস্যদের কাছেও কিন্তু এই কাজটা করতে দিতে পারবো। কোনো রকম বটি, ছুরি, কাঁচির কোনো প্রয়োজনও পড়ছে না, হাত কেটে যাওয়ার কোনো ভয়ও থাকছে না, খুব সহজেই কিন্তু এই কাজটা আমরা করে নিতে পারবো। দেখো, মটরশুঁটিগুলো ছাড়াতে কিন্তু আমার বেশি সময় কিন্তু লাগেনি, খুব কম সময়ের মধ্যে কিন্তু ছাড়িয়ে নিতে পেরেছি। চলো পরের টিপসটা শেয়ার করি। বরবটি কাটাও কিন্তু একটা ঝামেলার ব্যাপার, কারণ একটা একটা করে মাথা ফেলতে, একটা একটা করে কাটতেও কিন্তু অনেকটা সময় লাগে। তো এখনকার মানুষ যেমন ব্যস্ততার মধ্যে থাকে, তাতে করে কিন্তু একটা একটা করে কাটতে মানুষের কিন্তু সময় নেই। তো দেখো, এখানে আমি প্রথমে একটা গার্ডার নিয়েছি, আর গার্ডারের সাহায্যে আমি এই বরবটিটা পুরোপুরি কিন্তু লাগিয়ে দিলাম। যতটা আমার হাতের মধ্যে ধরলো আমি কিন্তু ঠিক ততটাই কিন্তু গার্ডার দিয়ে নিয়েছি। এবার প্রথম দিকটা, বরবটির এই মাথার দিকটা কিন্তু কেটে আমি বাদ দিয়ে দিয়েছি। তারপর সাইজটা নিজের ইচ্ছা মতো করে নেবে। আমি একটু বড় বড় করে বরবটি কাটতে পছন্দ করি, তো সেই জন্য আমি বড় বড় করে কেটেছি। তোমরা কিন্তু তোমাদের সাইজ অনুযায়ী বরবটিটা কেটে নেবে। তো এই টিপসটাও তোমাদের কিন্তু অনেকটাই কাজে আসবে, আর একসাথে কিন্তু অনেকগুলো বরবটি তোমরা কেটে নিতে পারবে। তো এভাবে আমি বরবটিগুলো কেটে নিয়েছি, নিয়ে এটা আমি এখন কন্টেনারের মধ্যে রেখে দেবো, কারণ এটা 4-5 দিনও কিন্তু এইভাবেই রেখে দিতে পারবো, তারও বেশি রেখে দিতে পারবো, কারণ আমাদের সময়ের জন্য। তো চলো পরের টিপসটা শেয়ার করি। সূঁচে সুতো পরানো কিন্তু এখন বাচ্চাদের খেলা, বাচ্চারাও কিন্তু সূঁচে সুতো পরাতে পারবে। তো এখনকার মানুষের কিন্তু চোখের সমস্যা সব থেকে বেশি, সে বাচ্চা হোক কিংবা বুড়ো। তো চোখের এতটাই সমস্যা যে আমরা সহজে কিন্তু সূঁচে সুতো পরাতে পারি না, আর যদি হয় সূঁচটা খুব ছোট, তাহলে কিন্তু আর মোটেই পারি না। তো আজকে আমি একদম সহজ পদ্ধতিতে দেখাবো কিভাবে সূঁচে তোমরা সুতো পরাতে পারবে। যেটা আমি করি সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো, কারণ সূঁচ আর সুতো কিন্তু আমাদের প্রত্যেক দিনই কিন্তু কাজে লাগে। তো দেখো, এখানে নিয়েছি আমি একটা ফুল ঝাড়ু। এই যে ফুলটা কিন্তু আমি বের করে নিচ্ছি, একটু মোটা টাইপের আমি নিচ্ছি, যাতে করে চোখেও দেখতে পাই, তো সেরকম টাইপের একটু নিচ্ছি। আর এইভাবে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি, যেন কোনো ছালটার গায়ে না থাকে, তাহলে বেঁধে যাবে। তো সেই জন্য কিন্তু আমি ভালো করে ছাড়িয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছ,
ভালো করে আমি ছালিয়ে নিয়েছি আর একটু মোটা টাইপের নিয়েছি। এবার দেখো আমি নিয়েছি একটা টিপের পাতা, এর থেকে একটা টিপ আমি নিয়ে নিচ্ছি, কারণ টিপের গায়ে আঠা থাকে, তাই এক্সট্রা কিন্তু আর আঠা পরানোর প্রয়োজন পড়বে না। এবার দেখো দুটো ভাঁজ করে নিলাম এভাবে ফুলের যে সুতোটা সেটা কিন্তু আমি এভাবে দুটো ভাঁজ করে নিয়েছি। নিয়ে দেখো এভাবে আমি টিপের গায়ে কিন্তু লাগিয়ে দিচ্ছি। এই যে এভাবে টিপের গায়ে লাগিয়ে দিলাম, দেওয়ার ফলে মাঝখানে কিন্তু ফোল্ড হয়ে থাকলো। মাঝখানটা কিন্তু এভাবেই রাখতে হবে, দুটো ভাঁজ করে কিন্তু নিতে হবে। তো এভাবে দেওয়ার ফলে দেখো এবার এই সূঁচে সুতোটা কিভাবে পরাবো। এই সূঁচটা কিন্তু খুব সহজে এর মধ্যে ঢুকে যাবে, যেহেতু এই ফুলঝাড়ুর এই ফুলটা কিন্তু খুব সরু আর সাথে হচ্ছে শক্ত, সেই জন্য দেখো কত সহজে এটা কিন্তু ঢুকে গেল। আর বাচ্চারা কিন্তু খুব সহজে এই কাজটা করতে পারবে, কারণ খেলার চলে খুব কিন্তু ভালো লাগবে। তো এইভাবে দেখো সুতোটা মাঝখান দিয়ে ভরে দিলাম। এবার এই সূঁচটা এভাবে টানলেই কিন্তু সূঁচের সুতো পরানো হয়ে গেল। তো আশা করি তোমাদের এই টিপসটা অনেকটাই কাজে আসবে। তো এরকম ধরনের অর্গানাইজার বানিয়ে তোমরা বাড়িতে রেখে দিতে পারো, যাতে করে যখনই সূঁচে সুতো পরানোর প্রয়োজন পড়বে তখনই কিন্তু তোমরা সূঁচে সুতো পরিয়ে নিতে পারবে। তো এভাবে আমি রেখে দিলাম, কারণ এটা কিন্তু আমার বারে বারে প্রয়োজন পড়বে। তো চলো বন্ধুরা পরের টিপসটা শেয়ার করি। শু কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি পরে থাকি, কিন্তু শু যখন পরি তখন একটা জিনিস হয়, এই যে শুয়ের মধ্যে সাদা পাটিগুলো থাকে কিংবা যে কোনো কালারের যে পাটিগুলো থাকে সেগুলো কিন্তু খুব সহজে নোংরা হয়ে যায়। যতই আমরা মোজা পরি না কেন এগুলো কিন্তু নোংরা হবেই, আর এইগুলো নোংরা হয়ে গেলে বারে বারে ধুতে ধুতে কিন্তু এই শোলটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমি এখানে দেখো মোজা পরিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু যে কোনো আঙুল কাটা মোজা হোক বা যে কোনো মোজা কিন্তু তোমরা এখানে পরিয়ে নিতে পারবে। তো এভাবে পরিয়ে নেওয়ার ফলে দেখো যতই আমরা খালি পায়ে দিই শুটা কিংবা মোজা পরে পায়ে দিই, এই শোলটা কিন্তু কোনো মতেই নষ্ট হবে না বা নোংরা লাগবে না। এবার দেখো এইটা কিন্তু আমি এই শুয়ের মধ্যে ভরে দিচ্ছি। আর এভাবে দেওয়ার ফলে কি হবে, আমাদের পায়ের যে নোংরাটা সেটা কিন্তু এর গায়ে লাগবে না, আর আমাদের শোলটা নষ্টও হবে না। আর যে পায়ের যে দুর্গন্ধটা হয় সেটাও কিন্তু এই শোলের গায়ে লাগবে না। তো এই শোলটা কিন্তু একদমই ভালো থাকবে আর নষ্টও হবে না। আর মাঝে মধ্যে কিন্তু তোমরা এই মোজাটা বের করে কিন্তু পরিষ্কার করে নিতে পারবে। চলো পরের টিপসটা শেয়ার করি। অনেক সময় হয় আমাদের কুর্তি বা চুড়িদার একবার পরার পরে আর কিন্তু সেটা ধোয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু বা ধুতেও লাগে না, কিন্তু তারপরেও মনের মধ্যে একটা খুঁতখুঁতে ভাব কিন্তু চলে আসে, যে হয় নোংরা লেগেছে, না হলে ঘাম হয়েছে, অনেক রকম খুঁতখুঁতে ভাব কিন্তু চলে আসে। সেই জন্য একটা চা চাকনির মধ্যে আমি নিয়ে নিলাম বেকিং সোডা। অবশ্যই বেকিং সোডা নিতে হবে। বেকিং সোডা কিন্তু আমাদের জামা কাপড়ের নোংরা দূর করতে ভীষণভাবে কার্যকরী। এবার হাত দিয়ে দেখো খুব ভালো করে কিন্তু স্প্রেড করে দিচ্ছি সোডাটা, আর কিছুই দিইনি। তো শুধুমাত্র সোডা নিয়েছি, নিয়ে এভাবে কিন্তু দিয়ে দিচ্ছি। যে দুর্গন্ধ বা ব্যাকটেরিয়া এই জামাটার গায়ে ছিল সেটা কিন্তু চলে যাবে। আর এটা দেওয়ার পরে দেখো আমি নিয়েছি গরম জল। এখানে প্রেসার কুকারে জল নিয়েছি, তোমরা চাইলে যে ভাত রান্না করার পরে প্রেসার কুকারটা কিন্তু কাজে লাগাতে পারো। এবার আমি আয়রনের কাজটাও করে নিচ্ছি, কারণ আমি যে ওপর থেকে বেকিং সোডাটা ছড়িয়ে দিয়েছি তার ফলে কিন্তু ব্যাকটেরিয়াটা চলে যাবে। আর আয়রনটা করার ফলে যদি কোনো রকমভাবে ব্যাকটেরিয়া থাকে সেটাও কিন্তু চলে যাবে, আবার সাথে আয়রনের কাজও কিন্তু করবে। কোনো রকম ইলেকট্রিক খরচা কিন্তু হলো না, আয়রনও বের করতে হলো না। এভাবেই কিন্তু করে নিতে পারবো। আমি জলটা গরম করে নিয়েছি, তোমরা চাইলে এখানে যে ভাত রান্না করার পরে প্রেসার কুকারটা কিন্তু 15-20 মিনিটেরও বেশি সময় কিন্তু গরম থাকে, তখন কিন্তু তোমরা আয়রনটা করে নিতে পারো। চলো পরের টিপসটা তোমাদেরকে দেখাই। বিনস কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি বাড়িতে নিয়ে আসি, আর বিনস যখন নিয়ে আসি তখন কিন্তু আমরা নর্মালি ফ্রিজে রেখে দিই, কিন্তু সেভাবে কিন্তু খুব বেশি দিন ভালো থাকে না। তো আমি এখানে একটা ভিজে কাপড় দিয়ে কিন্তু বিনসগুলো ভালো করে মুছে নিচ্ছি। তার ফলে কি হবে, ভালো করে মুছে নেওয়ার ফলে এর গায়ে যে ধুলো বালি আছে সেটা কিন্তু চলে যাবে। অবশ্যই রান্না করার সময় কিন্তু ধুতে হবে ভালো করে, কিন্তু এখন আমি ভালো করে মুছে নিলাম যাতে এর মধ্যে যে ধুলো বালি সেগুলো যেন চলে যায়। এবার নিয়েছি এরকম একটা আমি
কন্টেনার। এবার এই এয়ারটাইট কন্টেনারের মধ্যে দেওয়ার ফলে কি হবে, যদি ইলেকট্রিকটা চলে যায় বা ভোল্টেজটা কম হয়ে যায় তারপরেও কিন্তু এই যে বিনসগুলো কিন্তু সহজে নষ্ট হবে না, কারণ এর মধ্যে জল প্রবেশও করবে না আর অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে, খুব তাড়াতাড়ি শুকোবেও না। যতই আমরা ফ্রিজে রাখি না কেন আমাদের জিনিসপত্রগুলো কিন্তু শুকিয়েই যায়। তো এরকম এয়ারটাইটে রাখার ফলে কিন্তু শুকোবে না। আটা কম বেশি আমরা প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু আটা মাখার পরে কিন্তু একটা সমস্যায় আমাদের পড়তে হয়। তো দেখো, প্রথমে আমি ছোট ছোট করে এখানে লেচি করে নিচ্ছি, কারণ আমি এখানে বানাচ্ছি লুচি। লুচি তৈরি করতে গেলেই কিন্তু সবথেকে বেশি সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। তো এখানে আমি প্রথমে তেল দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু বেলে নিচ্ছি। এবার তেল দিয়ে বেলার ফলে কি হয়, আমরা যদি মেঝেতে রাখি কিংবা কোনো খবরের কাগজের ওপরে রাখি কিংবা কোনো থালার ওপরে রাখি, কি হয়, খুব সহজে কিন্তু জুড়ে যায়। 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু জুড়ে যায়। তখন আমাদের আবার নতুন করে সেইগুলো তুলে ছিঁড়ে আবার কিন্তু নতুন করে বেলতে হয়। এই জিনিসটা কিন্তু প্রত্যেকের সঙ্গেই হয়। তো আজকে আমি এমন একটা টিপস তোমাদেরকে দেখাবো, যার ফলে কিন্তু এই লুচি একবার বেলার পরে কিন্তু আর ছিঁড়তে হবে না, কিছুই করতে হবে না। এখানে নিয়েছি আমি একটা ঝাঁঝরি গামলি। তো এই ঝাঁঝরি গামলির এই সাইডে কিন্তু আমি সব জায়গায় দিয়ে দেব। আমি এখানে 2টো লুচি তৈরি করে দেখাচ্ছি, তোমরা কিন্তু অনেকগুলো লুচি তৈরি করে এভাবে রেখে দিতে পারো। আর যেহেতু ছিদ্র, তার কারণেই কিন্তু খুব সহজে এর গায়ে জুড়ে যাবে না, আর আমাদের কিন্তু সেই নতুন করে তুলে আবার কিন্তু বেলার কোনো রকম প্রয়োজন পড়বে না।